ছুরিগুলো সব সানানো ছিল নরেন্দ্র মোদীর জন্য, সামনে থেকে মারবেন বলে, কিন্তু এই মুহূর্তে একজন আরেকজনের পিছনে বা পাশে দাঁড়িয়ে ইন্ডির জোটসঙ্গীরা সোরসের বরাত, সোরসের টাকা সেটা নিয়ে পূরণ করবার জন্য সবচেয়ে বেশি বিশ্বস্ত কে হয়ে উঠতে পারে। যদি কংগ্রেস না পারে, যদি রাহুল গান্ধী এতবার ফেল করেন, যদি সোনিয়া গান্ধী হতাশায় প্রবল আক্রোশে ছেলেকে কিছুতেই মসনদে বসাতে না পেরে দেশের দলিত রাষ্ট্রপতিকে বেচারি বলে অপমান করে ফেলেন, পুয়ার লেজ বলেই ফেলেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়দের সাফল্য দেখিয়ে, রিপোর্ট কার্ড দেখিয়ে সরাসরি ক্লিন্টনদের মারফত এগিয়ে যাওয়ার সময় পশ্চিমবঙ্গে ভরসা করেছেন, সার্ভ করেছেন, ভারতে ভরসা করে দেখুন। আমার সঙ্গে আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তার আগে আজকে জানি আমার বিতর্ক, আমার আজকের অগ্নিবাণ। যুক্তরাষ্ট্রের বরাত সরাসরি পেতেই কংগ্রেস বিদায় মমতা। ঠিক এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তুখোর রাজনীতিবিদ, যিনি রাজনীতির হাওয়াটা খুব ভালো বোঝেন, তিনি কি এবার সত্যি সত্যি কোনো বিভেদ তৈরির জন্য নয়, একেবারে সত্যি সত্যি ন্যাশনাল ইন্টারেস্ট দেখছেন, তৃণমূলের জন্য একটা জাতীয় মঞ্চ দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাঁদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক; সৈকত গিরি, সিপিআই নেতা; নির্মল মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক; আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র; আমার একেবারে ডান দিকে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক; এবং আমার সঙ্গে মিল্টন রশিদ, প্রাক্তন বিধায়ক কংগ্রেসের। মিল্টন রশিদ, যদি আপনি আমার কথা শুনতে পান স্পষ্ট, তাহলে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, জর্জ সোরোসও কি আর রাহুল গান্ধীর উপরে ভরসা করে টাকা লাগাতে পারছেন না, তাই এমন মন্তব্য করে ফেলছেন সোনিয়া গান্ধী? দেখুন, সোনিয়া গান্ধী আমার নেত্রী কোন অ্যাঙ্গেলে এই কথাটা বলেছেন সেটা বোঝা খুব মুশকিল, এবং সেটা বোঝার ক্ষমতা আমাদের এই লেভেলে খুব কম আছে। কারণ সোনিয়া গান্ধীর মতো নেত্রী যে অকপট নিজের প্রধানমন্ত্রী ছেড়ে দেয়, তার ভিতরের অন্তরাত্মার কথা সাধারণ মানুষের বোঝা খুব মুশকিল। তবে একটা কথা বলতে পারি, সোনিয়া গান্ধীর মতো নেত্রী শুধুমাত্র দেশের জন্য কাজ করে, এবং দেশের মানুষ যদি তাদেরকে কটু কথা বলে, তারা প্রধানমন্ত্রী ছেড়ে দিতে পারে, এর বেশি কিছু বলবো না। মিল্টন রশিদ, এত জটিল বা কঠিন কেন? এটা কি দান্তে ডিভাইন কমিটি নাকি? আমি কিন্তু রাষ্ট্রের দিকে তাকিয়ে বললাম না, মানে সোনিয়া কোথায় জন্মেছিলেন তার জন্য বললাম না, এমনি মনে এলো দান্তের নামটা, তাই বলছি। দান্তের ডিভাইন কমিটি নাকি? কাউকে বুঝিয়ে দিতে হবে, টিকা লাগবে আমাকে, তাহলে টিকাটা বলুন, আমি টিকা বইটা কিনে পড়বো। কি বলতে চেয়েছেন? পুয়ার লেডি, দেশের দলিত রাষ্ট্রপতিকে, প্রথম দলিত রাষ্ট্রপতিকে পুয়ার লেডি বলে এত বছরের সাংসদ সোনিয়া সম্বোধন করছেন, কি বোঝাতে চাইছেন? পুয়ার লেডি এটার অর্থ আমি যেটা বুঝি, আপনিও বোঝেন, সকলে আমরা বুঝি। আমাদের কংগ্রেস পার্টি, সোনিয়া গান্ধী তো বড় নেত্রী, আমাদের মতো চুনোপুঁটি নেতা নেত্রীরা, আমরা সরকারের রাজ্যপাল বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, তারপরে আবার বিশেষ করে রাষ্ট্রপতি, আমরা তাদের বিরুদ্ধে কোনোদিন বিস্ময়কর প্রকাশ করি না। এবং এটাও আপনাকে জানিয়ে রাখছি, ভারতবর্ষের কংগ্রেস, এই সোনিয়া গান্ধীর পার্টি এবং আমাদের পার্টি দলিতকে চূড়ান্ত সম্মান দেয়, তার একটাই মূল লক্ষ্য করবে যে আম্বেদকরের সংবিধান ভারতবর্ষের সরকার গ্রহণ করে ভারতবর্ষ চালিয়েছে। অতএব আমরা কখনো কোনো ক্ষেত্রে কোনো রাজ্যপাল, কোনো রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে রাজনীতি করতে পারি, কিন্তু কখনো বিস্ময়কর কটু কথা বলে তাদের সম্মানকে হেন করলে কংগ্রেসেরই সম্মান আমাদের কমে যায়। আমার নেত্রী যেটা বলেছে, এখন কি কারণে বলেছে, এটা আমাদেরকে জেনে আপনাদেরকে বলতে পারবে। বেশ, তার মানে মিল্টন রশিদ সরাসরি সোনিয়া গান্ধীকে সমর্থন করতে পারছেন না, তিনি এটা স্পষ্ট বলছেন। এটা বললে আসলে কংগ্রেসেরই সম্মান কমে, কিন্তু এটা বলতে পারছেন না যে কংগ্রেস কারোর সম্মান কমায়নি, মানে সোনিয়া গান্ধীর এই মন্তব্য কারোর সম্মান কমায়নি। আমি যেটা বলে শুরু করেছিলাম, আমার এখনো স্পষ্ট মনে হচ্ছে ভয়ঙ্কর হতাশা, ভয়ঙ্কর। নির্মলবাবু, আপনার কাছ থেকে শুরু করি। এদিকে নির্মলবাবু, ঠিক যেদিন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন
গত 10 বছরে, তিনি প্রধানমন্ত্রিত্ব করছেন 10 বছরের বেশি হয়ে গেছে, তিনি বলছেন গত 10 বছরে এই প্রথম একটা সংসদের অধিবেশন যা বাহার সে কোই চিঙ্গারি নেহি উঠলা, এবং তারপরে দেশের মাটিতে যারা সেটা নিয়ে আগুন জ্বালায় তারাও চুপ করে রয়েছে। ঠিক সেদিনই সোনিয়া গান্ধী মন্তব্য করছেন। আলাদা করে দেখবো, আমি একসাথে দেখছি। নির্মলবাবু, না দেখুন, আমার যেটা মনে হয়েছে যে আপনি যদি একটু ধারাবাহিকভাবে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর ভাষা ফলো করেন, সেই ভাষাটা কিন্তু খুব খুব আমার যেটা মনে হয় খুব নন ইন্ডিয়ান ভাষা, এবং বেশ মানে একটা ওয়েস্টার্ন মোড ক্যারি করে থাকা ভাষা, যে ভাষাগুলোর সঙ্গে আমরা অ্যাকোয়েন্টেড নই। আজকে যেমন উনি কথাটা ইউজ করেছে পুয়ার থিং, এই পুয়ার থিং কিংবা পুয়ার লেডি, যাই হোক এরকম একটা কিছু বলেছেন। এই কথাগুলো সাধারণত যে অ্যাকসেন্চুয়ালি ব্যবহার করা হয় তখন কাউকে ডিমিন করা নয়, কাউকে খুব পিটি করার জন্য এগুলো বলা হয়, মানে খুব আর কি আমি তাকে খুব খারাপ অবস্থায় আছে। যেমন ধরুন, শি হ্যাজ গন থ্রু দ্য প্রসেস। মনমোহন সিংকে নিয়ে সেটাকে বলার কথা সোনিয়া গান্ধী না, একদমই না, একদমই না। তার কারণ কংগ্রেস প্রতি পদক্ষেপে বিজেপিকে কাউন্টার করত। যখন মনমোহন সিং মোড কথাটা ব্যবহার করা হতো, যখন আমরা দিনের পর দিন বলতাম that the country is run by someone who is not part of the cabinet, যিনি ক্যাবিনেটের পার্ট ছিলেন না তিনি এই দেশ চালান, এই কথাটা বলা হতো। এবং 10 জনপদ থেকে সবকিছু করা হতো, বাংলাতে লেখা হতো 10 জনপদ বাসিনী বলে কথাটা বলা হতো। এবং আপনি জানেন রাহুল গান্ধী অর্ডিন্যান্স অব্দি ছিঁড়ে ফেলেছিলেন, সেটা সত্যিকারে কি করেছিলেন আপনি জানেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই যে মোড অফ ল্যাঙ্গুয়েজ, এই মোড অফ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি কালকেও বলেছি, আবার বলছি, এটা কিন্তু কালচারাল মার্কসিস্টদের ওকিস্ট ল্যাঙ্গুয়েজ। এই যে ওকিজমটা, একটা শ্যাডো রেখে কাজ করা, একটা ভাবধারা তৈরি করে দেওয়া যেটা বোঝা যায় না, এটা ডেফিনেটলি জর্জ সোরস সর্বত্র আছে। কিভাবে আছে? দ্য ওয়ে হি ইজ মুভিং ইন এভরি ওয়ে। এই যে কালচারাল রিকনস্ট্রাকশনগুলো উনি করছেন না, এই কালচারাল রিকনস্ট্রাকশনগুলো আপনারা কিন্তু যদি ওদের ল্যাঙ্গুয়েজগুলো ফলো করেন, রাহুল গান্ধীর যে জনপথ ভারত যাত্রা করেছিল সেখানে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজুয়ালি ভারতের সংস্কৃতির সঙ্গে একদম যায় না, কেমব্রিজ ট্রিনিটির ভাষা এগুলো। এবং এই ল্যাঙ্গুয়েজ আরেকজন ব্যবহার করেন, তার নাম হচ্ছে মিস্টার শশী থারুর। ঠিক আছে? এবং কেন বলছি, উনি নরেন্দ্র মোদীকে ডিফাইন করতে গিয়ে কি বলেছিলেন? হি ইজ আ স্করপিয়ন অন আ শিবলিং। শিবলিঙ্গের ওপরে একটা স্করপিয়ন। ইফ ইউ হিট ইট উইথ আ চাপ্পল ইউ ক্যানট ডু ইট বিকজ ইট ইজ আ শিবলিং, অ্যান্ড ইফ ইউ ডোন্ট হিট ইট উইথ আ চাপ্পল ইট উইল বাইট ইউ। হাত দিয়ে সরাতে গেলে এই ভাষাগুলো ইটস অ্যাবসলিউটলি এগেইনস্ট ইন্ডিয়ান কালচার। একদম। আমার এখানেই প্রশ্ন, ভাষাটার সঙ্গে আমরা অ্যাকোয়েন্টেড নই। আমার এখানেই প্রশ্ন নির্মলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাষা নিয়েও প্রচুর চর্চা হয়েছে। তিনি যে ভাষায় 34 বছর ধরে রাজত্ব করা বামেদেরকে এখান থেকে ক্ষমতা থেকে সরিয়েছেন। আপনি আমাকে বলুন তো, কংগ্রেসের ভাষা দেশের ভাষার সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না সেটা বোঝার ক্ষেত্রে এদেশের যে কজন রাজনৈতিক মানদণ্ড হতে পারেন, মমতা তার একজন কিনা? দেখুন, অবশ্যই হতে পারে। তার কারণ হচ্ছে, তাহলে কি বুঝে শুনে এই দূরত্ব বাড়াচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভাষা জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওই এলাইটিজমের মধ্যে যাওয়া সম্ভব নয়। কিন্তু ওটা যদি কেউ বলে সে যে আসলে দূরে যাচ্ছে মানুষের থেকে, সেটা তো বোঝা সম্ভব। হ্যাঁ, সেটা বোঝা সম্ভব। তাহলে মমতাকে বুঝে শুনে দূরে যাচ্ছে না? দূরে যাচ্ছেন না। মমতা যে কাজটা করছেন, আপনি একটা জিনিস বুঝুন, মমতা খুব সাটলি এই যে ল্যাঙ্গুয়েজটা ইউজড হয় এইটাকে উনি কি করেন, উনি স্ট্র্যাটেজিক্যালি ইউজ করেন। এবং এই যে স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটা ওকে বারবার সাকসেস দেয়। আজকে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে বিজেপি 100টা সিট হেরে গেছে, প্রায় 93 থেকে 95টার মতো সিট হেরে গেছে 2024-এর নির্বাচনে। ঠিক আছে, 300 থেকে তার প্রায় 200 ফল হয়ে গেছে 100টা। কিন্তু তারপরেও বিজেপি 240-এ গিয়ে নাম্বার 1 পার্টি হয়েছে। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্রেডিট আছে, এটা বলা হয়। কেন বলা হয়? একটাই কারণে বলা হয়, যে নীতিশ কুমারকে উনি সরিয়ে দিতে পেরেছিলেন। বেশ, এই যে স্ট্র্যাটেজিগুলো, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাটলি করেন, কারণ কংগ্রেসের সঙ্গে উনি ঘর করেছেন, ওখানে ওই আঁতুর ঘরে তৈরি হয়েছে।